Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar, and I've cleared my NEET 2022 with all India rank 594 underscore 685. আজ আমরা পড়ছি ইউনিট 3 অফ ক্লাস 11 বায়োলজি, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8, সেল দ্য ইউনিট অফ লাইফ। অর্থাৎ আমরা আজ জানতে চলেছি যে আমরা এখন অবধি দেখেছি যে জীব দেহের মধ্যে বা যত রকম প্রাণী উদ্ভিদ সমস্ত দেহগুলি বা অঙ্গ প্রত্যঙ্গ বলি, আমরা অঙ্গতন্ত্র পড়েছি, অঙ্গ সম্বন্ধে জেনেছি, আমরা কলা সম্বন্ধে জেনেছি, এবং সেখানে আমরা পড়েছিলাম যে কোষেদের মধ্যে কিছু শ্রমের বিভাজন হয় বলেই তারা একসঙ্গে মিলে একটা কলা তৈরি করে, তাই তো, টিস্যু। এবার আমরা এই চ্যাপ্টারে জানতে চলেছি যে স্পেসিফিক্যালি কোষের মধ্যে কি হয়। এই যে আমরা কোষ বা সেল, যেটাকে ইউনিট অফ লাইফ বলি, জীবনের গঠনগত এবং কার্যগত একক, তো সেই কোষ বা সেল কি এবং তার সঙ্গে তার বিভিন্ন কোষাঙ্গুনি, কোষের অঙ্গাণু যেগুলি রয়েছে সেগুলির কাজ কি এবং কিভাবে তারা একে অপরের সাথে কানেক্টেড। ওকে, এবার এনসিআরটি প্রথমে সেই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে হোয়াট মেক্স আ থিং লিভিং। অর্থাৎ আমি যখন আমার আশেপাশে কোনো একটা বস্তুকে দেখি, যে কোনো বস্তু, সেটা জীবিত নাকি জড় পদার্থ, কিভাবে আমরা পার্থক্য করি, তাই তো। এবার আমার কাছে পাশে একটা টেবিল আছে, বা আর আরেকটা আমার কাছে এখানে একটা গাছ আছে, এটাও মুভ করছে না, এটাও মুভ করছে না, রাইট। এবার কোন বেসিসে আমি বলবো যে এইটা জীবিত, সরি, কোন বেসিসে আমি বলছি যে এইটা জীবিত আর এটা জড়। তাই তো আমরা যদি বলি হ্যাঁ এটা জড় পদার্থ, এটা জীবিত পদার্থ, এর মধ্যে প্রাণ আছে, তাই তো আমরা বলি তো যে লাইফ আছে, প্রাণ আছে, তো প্রাণ কথাটা কোত্থেকে আসে? সেখানেই আসে অ্যান্সারটা, যে একটা বেসিক ইউনিট অফ লাইফ বা একটা গঠনগত এবং কার্যগত একক জীবনের, সেটা হচ্ছে কোষ। এবং এটা শুধুমাত্র আহ উদ্ভিদ বা প্রাণী নয়, সমস্ত যতগুলি জীবিত অর্গানিজম রয়েছে, যারাই জীবিত বা জীবিতর কিছু ডেফিনেশন আমরা পড়েছিলাম, সেগুলো ছিল যে এরা সাড়া দিতে পারে, রাইট। তারপর এদের বৃদ্ধি হয়, বিভিন্ন রকম মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া করতে সক্ষম এরা, তাই তো, বিপাকে সক্ষম। তো যতগুলো সমস্ত জীবিত প্রাণী রয়েছে সবার মধ্যেই তাদের গঠনগত এক ইউনিট বা গঠনগত একক কি, সেটা হচ্ছে কোষ। এবার যত হায়ার থেকে হায়ার অর্গানিজমে যাই, আমি যদি একটা পরিফেরাকে তুলে নিই, একটা স্পঞ্জকে তুলে নিই, আর বা একটা ফিতা কৃমিকে তুলে নিলাম, আর তার সঙ্গে যদি একটা হিউম্যান বডিকেও নিয়ে নিই, তো যত আমি হায়ার অর্গানিজমে যাই না কেন, সবার ক্ষেত্রে কিছু জিনিস কমন, সেটা হচ্ছে কোষ। যে একটা ফিতাকৃমিও কোষের সমন্বয়ে গঠিত, একটা পরিফেরও কোষের সমন্বয়ে গঠিত, একটা মানুষের দেহ, মানব দেহ, বা একটা অনেক হাইয়ার থেকে হাইয়ার প্লান্ট 100 ফিট লম্বা একটা গাছের উদ্ভিদ যদি তুলে নিই, সেটাও কিন্তু কোষ দিয়ে তৈরি। এবার ভ্যারি করে যে কিছু অর্গানিজম রয়েছে বা কিছু জীব রয়েছে যেগুলি একটি মাত্র কোষ দিয়ে গঠিত, তাই তো। অর্থাৎ তাদের শরীরের মধ্যে শুধুমাত্র একটি কোষ উপস্থিত, একটাই কোষ রয়েছে, যে কোষটি সমস্ত রকম কাজ করতে সক্ষম। তাহলে আপনাদেরকে আমি বলি ইউনিসেলুলার বা এককোষী জীব। এবং বাকি, সরি, বেশিরভাগ জীবের ক্ষেত্রে দেখা যায় যে একের বেশি কোষ রয়েছে, এবং তাদের মাধ্যমে শ্রমের বিভাজন দেখা যায়, যে কিছু কোষ মিলে হয়তো কোনো একটা স্পেসিফিক কাজ করছে, নির্দিষ্ট একটা কিছু কাজ করছে, অন্য কোষেরা মিলে আরেকটা কিছু, কেউ বিপাকে সাহায্য করছে, কেউ বৃদ্ধিতে, কেউ নিয়ন্ত্রণ করছে। তো এই যে শ্রমের বিভাজন হয়ে যায় কোষের মধ্যে, তো যখন একটা জীবের মধ্যে একের বেশি কোষের সমন্বয় যখন সেটি গঠিত হয়, তখন সেটাকে আমরা বলি মাল্টি সেলুলার অর্গানিজম বা বহুকোষী বহুকোষী জীব। এখান থেকে এককোষী আর বহুকোষীর মধ্যে পার্থক্য বুঝে গেছি। এবার হোয়াট ইজ আ সেল? এখনো পর্যন্ত আমরা কোষ বললাম, হ্যাঁ কোষের উপস্থিতিতে কোনো একটা প্রাণী জীবিত হয়ে জড়ত থেকে আলাদা হয়। এবার কোষ কি স্পেসিফিক, যদি কেউ জিজ্ঞেস করে যে কোষ কি, তাহলে আমার আনসার কি হবে, যে কোষ হচ্ছে কোষ কি, যদি আমি একটা এককোষী জীবকে তুলে নিই, যদি একটা এককোষী জীবকে তুলে নিই, তো এককোষী জীব মানে এর শরীরে আর কোনো রকম কোষ নেই, একটাই মাত্র কোষ রয়েছে।
তাহলে কোষের যত রকম কাজ বা যত কিছু কোষ করতে সক্ষম সেটা আমরা একটা এককোষী জীবের মধ্যে দেখতে পারি। এবার দেখা যায় যে এককোষী জীবরা স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারে নিজেদের, তাই তো? এটা একটাই কোষ হিসেবে এক্সিস্ট করতে পারে, স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারে। তারপর জীবনের যে সমস্ত অত্যাবশ্যকীয় বা মৌলিক যেগুলো কার্যাবলী, তাই তো, সেই সমস্ত কার্য করতে এরা সক্ষম। যেমন আমি বলেছিলাম বিপাক, তাই তো, সাড়া প্রদান, বৃদ্ধি, পরিস্ফুরণ, ঠিক আছে? এই জিনিসগুলো করতে এরা সক্ষম। এনিথিং লেস দ্যান কমপ্লিট স্ট্রাকচার সেল। তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে এককোষী জীবেরা, এবার কখনো কি আমরা এরকম দেখেছি হাফ একটা কোষ আছে, একটা কোষের অর্ধেক, অর্থাৎ কোষ কমপ্লিট নয়, বা শুধুমাত্র একটা কোষের অঙ্গাণু রয়েছে, কোষের একটা পার্ট রয়েছে, সেটা কি জীবিত? না, এরকম নয়। তো যখন একটা কমপ্লিট সেল থাকে, একটা সম্পূর্ণ কোষ থাকে, তখনই আমরা সেটাকে বলি যে সজীব বস্তু। তাহলে এখান থেকে এইটুকু আমরা বলতে পারি যে যখন একটা কমপ্লিট স্ট্রাকচার অফ সেল থাকে, তখনই সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট লিভিং, বা সেটা সজীব সত্তাকে সুনিশ্চিত করে। এবার যদি একটি সম্পূর্ণ কোষের থেকে একটু মাত্র কম থাকে, মানে যদি ওর গঠনে, তাই তো, কোনো কোষের ক্ষেত্রে যদি ওর কোষীয় সংগঠন সম্পূর্ণ না হয়, তাহলে সেটাকে আমি সজীব সত্তা বলতে পারবো? পারবো না, তাই তো? তাহলে এখান থেকে সেলের ডেফিনেশনটা চলে আসে যে হোয়াট ইজ সেল। কোষ কি? কোষ হলো জীবের, সজীব বস্তুর মৌলিক, গঠনগত এবং কার্যগত একক। ব্যাস। এবার প্রথম অ্যান্টন ভন লিউয়েনহক সর্বপ্রথম সজীব কোষকে পর্যবেক্ষণ করেছিলেন। তোমার পরে রবার্ট হুক প্রথম দেখেছিলেন একটি কোষ। রবার্ট হুক সবার প্রথম কোষ দেখেছিলেন, তবে সেই কোষটা মৃত ছিল। ওকে, তিনি যে সেলটা দেখেছিলেন সেটা ডেড ছিল, মৃত ছিল। তারপর লিউয়েনহক যেটা দেখলেন সেটা কিন্তু ফার্স্ট লিভিং সেল ছিল, লাইভ সেল, জীবিত কোষ। প্রথম জীবিত কোষকে ডিসকভার করলেন, সেটা হচ্ছে লিউয়েনহক। আর রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিলেন নিউক্লিয়াস। ওকে। এবার পরবর্তীকালে যখন আমরা মাইক্রোস্কোপ এবং মাইক্রোস্কোপিতে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, অনুবীক্ষণ যন্ত্র আরো উদ্ভাবন হতে লাগলো, ফ্লুরোসেন্সময় অনুবীক্ষণ যন্ত্র। সব থেকে মডার্ন যেটা এসছে এখন বর্তমান, সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপি, তাই তো, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এবং এই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে প্রায় আমরা কোষের ভিতরের গঠনগুলো খুব ভালোভাবে দেখতে সক্ষম, এবং তার ফলে আমরা এখন কোষের ভিতরে কি কি হয়, বা কোষ কি কি অঙ্গাণুর সমন্বয়ে গঠিত, কিভাবে তারা সজ্জিত, সবকিছু ব্যাখ্যা করতে সক্ষম। ওকে, বিফোর আমরা কোষ সংজ্ঞাগুলি সম্বন্ধে ব্যাখ্যা করি, আমরা প্রথমে দেখে নেবো যে হোয়াট ইজ এ সেল থিওরি, কোষ তত্ত্ব কি। তো 1838-এ ম্যাথিয়াস স্লেডেন, একজন জার্মানি বিশাল উদ্ভিদবিদ, তিনি একটা অনেকগুলি উদ্ভিদ নিয়ে যখন তিনি পর্যবেক্ষণ করছিলেন, তখন তিনি পরীক্ষা করছিলেন, তিনি দেখতে পেলেন যে সমস্ত প্রাণীরাই, মানে যত প্রাণী রয়েছে সবাই ভিন্ন ভিন্ন কোষের সমন্বয়ে গঠিত, এবং সেই ভিন্ন ভিন্ন কোষগুলি মিলে কোষের কলাগুলি উদ্ভিদ থেকে কলা তৈরি করে, তাই তো, জাইলেম, ফ্লোয়েম, তাই তো, এই যে ছিল ওর সংবহন তন্ত্র, সংবহন কলা, এগুলো। কিন্তু সেম টাইমে তাহলে স্লেডেন কি দেখলেন? স্লেডেন বললেন যে সজীব বস্তুগুলি, সজীব একটা উদ্ভিদ, অনেক উদ্ভিদে দেখলেন যে হ্যাঁ, উদ্ভিদ দেহে ভিন্ন ভিন্ন প্রকারের কোষ পাওয়া যায়, এবং সব উদ্ভিদেই প্রায় ভিন্ন ভিন্ন কোষ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর অ্যাট দ্য সেম টাইম একজন প্রাণীবিদ সোয়ান, ঠিক আছে, সোয়ান 1839-এ, অ্যাট দ্য সেম টাইম, প্রায় একই সময়ের মধ্যেই, তিনিও বিভিন্ন রকম প্রাণী কোষ নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তখন তিনি দেখতে পেলেন যে কোষের বাইরে একটা পাতলা পর্দার মতো থাকে, যেটা তিনি নাম দিয়েছিলেন, তাই তো, একটা পাতলা পর্দা বা আবরণী। তাই তিনি এটা নাম দিলেন প্লাজমা পর্দা, প্লাজমা পর্দা, প্লাজমা মেমব্রেন। ওকে, প্লাজমার পর্দা। এবার তিনি আরো তার সঙ্গে আরো এবং তিনি কি করলেন, এট দ্য সেম টাইম ভিন্ন রকম উদ্ভিদ কলাগুলিকে যখন পর্যবেক্ষণ করলেন এবং সেগুলিকে অধ্যয়ন করার পর, তিনি তার ভিত্তিতে এই সিদ্ধান্ত উপনীত হন যে কোষ প্রাচীরের উপস্থিতি, প্রেজেন্স অফ সেল ওয়াল, কোষ প্রাচীরের উপস্থিতি উদ্ভিদ
দেহে উদ্ভিদ কোষগুলিকে অন্য কোষগুলি বা প্রাণী কোষ থেকে আলাদা করে। ওকে, তাহলে অ্যানিমাল সেলে তিনি দেখলেন যে শুধুমাত্র একটা পাতলা মেমব্রেন প্রেজেন্ট, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর উদ্ভিদ থেকে তিনি দেখলেন যে তার বাইরেও একটা প্রাচীর থাকে, কোষ প্রাচীর মতো থাকে, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই অবস্থিত। ওকে, এবার এর বেসিসে সোয়ান একটা হাইপোথিসিস দিলেন। সোয়ান একটা উপস্থাপন করলেন যে প্রাণী এবং উদ্ভিদ কোষ, প্রাণী এবং উদ্ভিদ দেহ কি দিয়ে তৈরি, না কোষ এবং কোষের উৎপাদিত পদার্থ দিয়ে তৈরি। যেমন সেগুলো কি কোষ পর্দা হোক বা কোষ মেমব্রেন, এগুলো তো কোষেরই উৎপাদিত পদার্থ, তাই তো, উৎপাদিত পদার্থ। তাহলে তিনি এখান থেকে এই কনক্লুশনে আসলেন। দেখ, স্লেডেনের কথাটা কি ছিল, যে উদ্ভিদ দেহগুলি বিভিন্ন রকম কোষের সমন্বয়ে কলা তৈরি করে, যা দিয়ে সেটা যা দিয়ে সেটা তৈরি। আর অন্যদিকে সোয়ান কি দেখলেন, যে না, এর মধ্যে কারোর মধ্যে প্লাজমা মেমব্রেন রয়েছে, কারো কাছে প্লাজমা মেমব্রেনের সঙ্গে কোষ প্রাচীরও রয়েছে। তাহলে এখান থেকে এই দুজনে মিলে এই উপস্থাপন দিলেন যে হ্যাঁ, এই তথ্য উপস্থাপন করে যে প্রাণী এবং উদ্ভিদ কোষ কোষ থেকে উৎপাদিত পদার্থ দ্বারা গঠিত। এবার দুজনে মিলে এই প্রথম কোষ তত্ত্ব বা সেল থিওরি দেন, সোয়ান এবং স্লেডেন, যেখানে তারা, তাহলে প্রথম সেল থিওরিটা কি ছিল, সেল থিওরি এটাই ছিল যে the cell bodies the bodies of plant and animals are composed of cell and product of cells. কিন্তু এই কোষ তত্ত্ব থেকে এইটা ক্লিয়ার হয়নি যে কিভাবে একটা কোষ গঠিত হয়। কোষ কি র্যান্ডমলি কোত্থেকে চলে আসে, যে কোষগুলি কিভাবে নির্মিত হয়, বা নতুন কোষ কোত্থেকে প্রত্যাবর্তন করছে, নতুন কোষের প্রত্যাবর্তন, এটা কোশ্চেন থেকে গেছিল। সেটা এই সেল থিওরি ব্যাখ্যা করতে পারেনি, কোষ তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি। তখন রুডল্ফ ফিশার নামে একজন 1855-এ তিনি ব্যাখ্যা করলেন, প্রথমবার এটা ব্যাখ্যা করেছিলেন যে কোষগুলি বিভাজিত হয়, যে সেল ডিভাইড, কোষগুলি বিভাজিত হয় এবং নতুন কোষ সেই পূর্ব আহ, আগে থেকে উপস্থিত কোষগুলি থেকে এদের জন্ম হয়। এবং এই কথাটাকে তিনি তার টার্মে বলেছিলেন অমনি সেলুলা ই সেলুলি, অর্থাৎ পুরনো কোষ থেকেই নতুন কোষের জন্ম হচ্ছে। কোষগুলি বিভাজিত হয়, কোষগুলি থাকে, কোষগুলি সেখান থেকে বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। তখন সেই কোষ তত্ত্বকে নতুন একটা ফাইনাল অনেক পরিমার্জিত করে আলটিমেটলি বর্তমানে আমরা কোষ তত্ত্ব বলতে যেটা বুঝি, চূড়ান্ত কোষ তত্ত্ব, সেটা হচ্ছে প্রথম যে লাইনটা সোয়ান এবং সেলেন দিয়েছিলেন, যে সমস্ত সজীব বস্তুই, যতগুলি সজীব বস্তু রয়েছে সেগুলি কোষ এবং কোষের উৎপাদিত পদার্থ দিয়ে তৈরি। এবং দ্বিতীয়টা, যে হ্যাঁ কিভাবে কোষ নতুন কোষ প্রত্যাবর্তন করে, যে সব কোষই দেহে আগে থেকে উপস্থিত কোষগুলি থেকে এদের উৎপন্ন হয়, এটা উৎপন্ন হয়। এবার আসছি ওভারভিউ অফ আ সেল। কোন একটা কোষের আমরা জাস্ট একবার নিরীক্ষণ করতে চাইছি, ঠিক আছে, তারপর ডিটেল স্টাডি আমরা পরের দিকে করব। তো এবার যদি তোমরা মাইক্রোস্কোপে দেখেছো, তো কেউ যদি পেঁয়াজ কোষ, পেঁয়াজের একটা অংশ, বা মানুষের গালের ভিতরে কোনো একটা কোষ নিয়ে যদি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায়, তো আমরা অ্যানিমাল সেল আর মানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের গঠন অনেক জিনিসই সুস্পষ্টভাবে দেখতে পাই। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাই যে পেঁয়াজ কোষ বা অনিয়ন পিল সেলটা যেটা রয়েছে, সেটাও যদি ভালো করে দেখা যায়, সেটা একটা আদর্শ উদ্ভিদ কোষ। এবং উদ্ভিদ কোষ হলে আমরা জানি উদ্ভিদ কোষের মেইন ফিচার হচ্ছে ওর মধ্যে কোষ পর্দা উপস্থিত থাকবেই, তাই তো। তো দেখা যায় যে অনিয়ন সেল বা যে উদ্ভিদ কোষটি রয়েছে, সেই উদ্ভিদ কোষে একটা ডিস্টিংক্ট সেল ওয়াল, একটা কোষ প্রাচীর, সুস্পষ্ট কোষ প্রাচীর দেখা যায়, একদম আউটার বাউন্ডারি হিসেবে বা সীমানা রূপে, বহিঃসীমানা রূপে তোমরা বলতে পারো। আর সেই ঠিক সেই কোষ প্রাচীরের ভিতরের দিকেই থাকে সেল মেমব্রেন, বা যেটাকে আমরা বলি প্লাজমা পর্দা বা কোষ পর্দা। আর একদম ভিতরের দিকে দেখা যায় একটা ডেন্স মেমব্রেন বা অর্গানিজম, একটা খুবই, একদম ভিতরে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তো সেখানে দেখা যায় তো একদম পর্দাবৃত এবং ঘন সন্নিবিষ্ট, ঠিক আছে, খুবই ঘনত্বযুক্ত একটা অংশ, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, যেগুলির মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ বংশগত বস্তু, যেটা আমাদের শরীরে কি সেটা ডিএনএ,
তো সেই ডিএনএ কে ধারণ করে কে? এই কোষের মধ্যে উপস্থিত ক্রোমোজোম গুলি। এবার যে সমস্ত কোষের কাছে একটা পর্দাবৃত নিউক্লিয়াস রয়েছে তাদেরকে বলা হয় ইউক্যারিওট, তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। আর যাদের কাছে এরকম কোনো পর্দা যুক্ত নিউক্লিয়াস নেই তাদেরকে বলা হয় প্রোক্যারিওটস। তাহলে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের প্রথম পার্থক্য আমরা এখান থেকে পেয়ে গেলাম, সেটা হচ্ছে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস, পর্দাবৃত নিউক্লিয়াস। কিন্তু দুটির মধ্যে কিছু সিমিলারিটিও রয়েছে, কিছু সাদৃশ্য পাওয়া যায়। যেমন প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক, এদের মধ্যে একটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স থাকে। তাহলে নিউক্লিয়াস হয়ে গেলে একদম ঘনত্বযুক্ত অংশটা, বাকি একটা সেমি ফ্লুইড অংশ এরকম পাওয়া যায়, সেমি ফ্লুইড মানে অর্ধ তরল দশা, যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমই কোষের বেশিরভাগ অংশ জুড়ে থাকে, সমগ্র স্থান জুড়েই থাকে। এবার ভালো করে যদি দেখি, তুমি দেখতে পাবে যে উদ্ভিদ বা প্লান্ট, উদ্ভিদ হোক বা প্রাণী কোষ হোক, সবার মধ্যেই প্রায় যত রকম কোষীয় কার্যকলাপগুলি হয় তাদের প্রধান ক্ষেত্র হচ্ছে এই সাইটোপ্লাজম। Okay? এবার কোন একটা কোষকে জীবিত রাখতে হলে, লিভিং স্টেট যেটাকে বলে, যে হ্যাঁ কোন একটা কোষ বেঁচে আছে, হয়তো কোন একটা কোষকে সজীব অবস্থায় রাখার জন্য বিভিন্ন রাসায়নিক ক্রিয়া করতে হয়। আমরা জানি সেগুলি কোথায় করতে হয়? সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজমটা হচ্ছে একটা অর্ধতরল দশা। তাহলে কোষের মধ্যে বিভিন্ন যে বিক্রিয়াগুলো, রাসায়নিক বিক্রিয়া যেগুলি হচ্ছে, যার কারণে কোষটি সজীব অবস্থা থাকে, সেই সমস্ত কার্যকলাপগুলো কোথায় হয়? সাইটোপ্লাজমে। এবং এটা ইউক্যারিওটিক হোক বা প্রোক্যারিওটিক হোক, এটা প্লান্ট হোক বা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সবার ক্ষেত্রেই এটা সেম। ওকে, এবার আরেকটা জিনিস ইউক্যারিওটের প্রকারের মধ্যে আলাদা রয়েছে। এক ছিল যে পর্দাবৃত্ত নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের সঙ্গে সঙ্গে ইউক্যারিওটিক কোষে পর্দাবৃত কিছু সুস্পষ্ট গঠন দেখা যায়, পর্দা দিয়ে আবৃত। সেগুলি কি? সেগুলোকে আমরা বলি কোষ অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডি এবং কোষ গহ্বর, ভ্যাকুওল গহ্বর। ওকে, কিন্তু প্রোক্যারিওট কোষের ক্ষেত্রে এরকম কোন রকম পর্দাবৃত অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না। এটা হয়ে গেল একটা পার্থক্য। নেক্সট, রাইবোজোম নামে একটি এমন অঙ্গাণু রয়েছে যার ক্ষেত্রে কোন রকম যার কোনো পর্দা নেই। তাহলে এটা একটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু। এবং এটা তুমি ইউক্যারিওটিক নাও বা প্রোক্যারিওট, ইউক্যারিওট হোক বা প্রোক্যারিওট, সবার ক্ষেত্রে রাইবোজোম হচ্ছে একটি পর্দাবিহীন অঙ্গাণু। তাহলে কোষের মধ্যে আমরা রাইবোজোমকে শুধুমাত্র সাইটোপ্লাজমই নয়, সাইটোপ্লাজমের সঙ্গে সঙ্গে আরো কিছু অঙ্গাণু রয়েছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, যেটা মোস্ট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া, এই দুটোর ক্ষেত্রেই এবং ইন কেসেস অফ প্লান্ট, উদ্ভিদ দেহের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের মধ্যেও আমরা কিন্তু রাইবোজোম পাই। রাইবোজোম কি? রাইবোজোম একটা কোষীয় অঙ্গাণু। রাইবোজোমের কাজ কি, রাইবোজোম গঠন আমরা পরবর্তীতে পড়বো। তবে এইটুকু জেনে রাখো যে রাইবোজোমের রাইবোজোম হচ্ছে এমন একটা কোষাঙ্গাণু যার কোনো রকম পর্দা নেই, পর্দাবিহীন একটা কোষাঙ্গাণু। এবং যেহেতু পর্দাবিহীন কোষাঙ্গাণু, তাহলে এটা প্রোক্যারিওটে পাবো, ইউক্যারিওটেও পাবো। কিন্তু পর্দাযুক্ত কোষাঙ্গাণুগুলি একদম শুধুমাত্র ইউক্যারিওটেতে পাওয়া যাবে। সেগুলি কি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইক্রো বডি, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুয়াম বা কোষবহর, লাইসোজোম, গলগি বস্তু, এগুলি। ঠিক আছে। আরেকটা জিনিস কি এখানে আসে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে উদ্ভিদ কোষগুলি আরো একটা পর্দাবিহীন অঙ্গাণু থাকে এবং সেটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম হচ্ছে আমাদেরকে হেল্প করে সেল ডিভিশন বা কোষের বিভাজনে। যখন কোষ বিভাজিত হয় তখন এই সেন্ট্রোজোম গুলি কি করে, দুটি প্রান্তের দিকে মাইগ্রেট করে যায়, প্রান্ত বরাবর সরে যায়, ফলে এবং সেখান থেকে কোন একটা মেকানিজমের মাধ্যমে, যে কোষ বিভাজনের মেকানিজম হচ্ছে মাইটোসিস, যখন আমরা মাইটোসিস নামে চ্যাপ্টারটা পড়বো তখন জানবো যে এই সেন্ট্রোজোম গুলি থেকে বিভিন্ন রকম স্পিন্ডল বেরিয়ে আসে, যেগুলি ক্রোমোজোম গুলিকে আলাদা করতে সক্ষম এবং তার সঙ্গে সঙ্গে কোষের বিভাজনে সাহায্য করে। তাহলে সেন্ট্রোজোম হচ্ছে, তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা কমন পেলাম। কি সেগুলি?
যে অ্যানিমাল সেলের ক্ষেত্রে স্পেসিফিক কিছু বলো, স্পেসিফিক এর মধ্যে রয়েছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম এটা কিন্তু প্লান্ট সেলে নেই, উদ্ভিদ কোষে নেই। উদ্ভিদ কোষে রয়েছে ক্লোরোপ্লাস্ট, একটা স্পেসিফিক অংশ, এবং তার সঙ্গে সেল ওয়াল, যেটা প্রাণী কোষে নেই। এই যে কিছু পার্থক্য। এবার আকার আকৃতির ব্যাখ্যা যদি আমি দেখো, সাইজ, শেপ বা কার্যক্ষমতা, তাহলে মাইক্রোপ্লাজমা যেটা বলো, তাহলে এই ভিত্তিতে কোষ বিভিন্ন রকমের হতে পারে। সাইজ দিয়ে শুরু করি। তো মাইক্রোপ্লাজমা যেটা সব থেকে ছোট, তার সাইজ যদি তুমি ভালো করে লক্ষ্য করো, প্রায় 0.3 মাইক্রোমিটার ইন লেন্থ। অন্যদিকে ব্যাকটেরিয়ার আকার প্রায় 3 থেকে 5 মাইক্রোমিটার, তো মাইক্রোপ্লাজমার তুলনায় অনেক বড়। এবং সব থেকে বৃহত্তম আইসোলেটেড সিঙ্গেল সেল, অর্থাৎ আহ, সর্ববৃহৎ যদি পৃথক কৃত মানে এরকম না যে কোষের মধ্যে, দেহের মধ্যে রয়েছে পৃথক ভাবে অনেকগুলো কোষ মিলে জুললে হবে না, একটা পৃথক ভাবে একটা কোষ সব থেকে বড় কোষ, যেটা সেটা হচ্ছে উটের ডিম। উট পাখি, উট মানে ক্যামেল না, উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড় পৃথকীকৃত কোষ। আর এবার এটাও জেনে রাখো, কারণ পরবর্তীতে তোমার বহর জায়গায় পড়বে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটা রক্তের লাল বর্ণের জন্য দায়ী। তার সাইজও প্রায় 7 মাইক্রোমিটার ডায়ামিটার। তো এখান থেকে একটা তোমরা গেস করতে পারছো যে রক্তের ডায়ামিটারের তুলনায় মাইক্রোপ্লাজমা কত ছোট। আর ব্যাকটেরিয়ার সাইজগুলি প্রায় এর কাছাকাছি হয়, ঠিক আছে। দৈর্ঘ্যের কথা বললে, নার্ভ সেল গুলি অনেক লম্বা হয়, তাই তো। এরা দৈর্ঘ্য অনেক বেশি দীর্ঘ হয়, এবং আহ, দীর্ঘতম কোষের মধ্যে পড়ে। কোষের আকৃতির বেসিসে যদি বলি, তো আকৃতি এখানে বিভিন্ন আকৃতি তোমরা দেখতে পাচ্ছ, দেখো অনেকগুলি সে দেওয়া রয়েছে। সেগুলি দেখো, এখানে রয়েছে গোল এবং দ্বি অবতল কোষ। দ্বি অবতল মানে দুদিকেই অবতল, ভালো করে লক্ষ্য করো, এরকম এদিকেও অবতল, এদিকেও অবতল, এবং উপর থেকে গেলে রাউন্ড। তাহলে রাউন্ড এবং অবতল, গোল এবং দ্বি অবতল আকৃতি, বা অনেক সময় অ্যামিবা আকৃতির। তারপর লম্বা এবং সরু আকৃতি দেখতে পাচ্ছি, কলামনার এপিথেলিয়াল সেল যেগুলি। এখানে দেখতে পাচ্ছি নার্ভ সেল বা স্নায়ু কোষ, যেটা শাখা প্রশাখা যুক্ত এবং অনেক লম্বা। ট্রাকিড, লম্বাটে গঠনের। ট্রাকিড এটা একটা সংবহন করা উদ্ভিদের সংবহন করার অন্তর্ভুক্ত একটা কোষ, ঠিক আছে। মেসোফিল সেল, এটা কিরকম, গোল ডিম্বাকৃতি। Okay, তো এখান থেকে মেসোফিল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, যেগুলি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে সাহায্য করে। তাহলে এখান থেকে বিভিন্ন আকার আমরা দেখতে পেলাম। কি কি আকার দেখলাম আমরা? আকার দেখলাম ডিস্ক লাইক, পলিগোনাল, তাহলে চাকতির মতো, বা ঘনক আকৃতি হোক, বহুভুজাকৃতি, ঘনক আকৃতির, তাই তো, স্তম্ভাকৃতির, থ্রেডের মতো, সুতার মতো, সূত্রের ন্যায়। তারপর ইররেগুলার হতে পারে, অনেকগুলি রয়েছে যেগুলো অনিয়মিত আকৃতির হয়, তাই তো। তো কাজের উপর ভিত্তি করে এদের অনেক অনেক আকার হয়। যেমন স্নায়ু কলাটার গঠনটা এরকম কেন, যে না, স্নায়ু কলা এরকম হয় বলে অনেক ব্রাঞ্চেস, তাই এরা অনেক বেশি সাইন্যাপস করতে সক্ষম, অন্য কোষের সঙ্গে সংগঠন কানেকশন করতে সক্ষম হবে। এবার আরবিসি গঠন এরকম কেন, লোহিত রক্তকণিকা এরকম কেন? লোহিত রক্তকণিকা এরকম গঠন এই জন্যই যে এদেরকে অনেক ন্যারো ক্যাপিলারি দিয়ে পাস করতে হয়, তাই তো। অনেক রক্ত ভার রয়েছে, এগুলো খুবই সরু, তার মধ্যে দিয়ে পাস করতে হলে এদেরকে স্কুইজ করতে হয়। এবার এই দ্বি অবতল গঠনের কারণে এরা খুব সহজেই স্কুইজ করে যেতে পারে পাতলা একটা অংশের মধ্যে দিয়ে, ঠিক আছে। তো এটা একটা কারণ। আর একটা কারণ রয়েছে, বাইকনকে হওয়ার কারণে সারফেস এরিয়াটা অনেক বেশি ইনক্রিজ হয়, তাই বেশি পরিমাণে গ্যাসীয় অণুকে সংবহন করতে পারে, ঠিক আছে। তো কাজের উপর ভিত্তি করে এদের আকার ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, বুঝেছি। নেক্সট, এবার আমরা অলরেডি কোষে যখন নিরীক্ষণ করেছিলাম, তখন প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের একটা বেসিক আইডিয়া চলে এসেছে, যে প্রোক্যারিওট হচ্ছে সেই সব কোষগুলি যাদের ক্ষেত্রে কোনো রকম পর্দাবৃত নিউক্লিয়াস বা পর্দাবৃত কোনো কোষ অঙ্গাণু পাওয়া যায় না, তবে অর্ধতরল সাইটোপ্লাজম এবং রাইবোজোম পাওয়া যায়, যেটা ইউক্যারিওটিক কোষের মতোই। ওকে, মেইনলি প্রোক্যারিওট কোষের মধ্যে যে সমস্ত প্রাণী জীবরা আসে, সেগুলি হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি যেটা, মাইকোপ্লাজমা, এবং পিপিএলও।
প্লিউরো নিউমোনিয়া লাগবে। এরা মেইনলি প্রোক্যারিওটিক কোষের মধ্যে আসে। এবার এরা সাধারণত খুবই ক্ষুদ্রাকার হয় এবং খুব তাড়াতাড়ি বিভাজনে সক্ষম। ইউক্যারিওটিক কোষের তুলনায় এদের এদের যদি তুমি সেল সাইকেল দেখো, কোষ চক্র সেটা অনেক কম সময়ের হয়। যেমন এসএসজে কোলার ক্ষেত্রে এটা 20 মিনিট, তো প্রত্যেক 20 মিনিটে এরা ডিভাইড করছে। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এরা বিভাজন করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে খুব দ্রুত। আর বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। সাধারণত ব্যাকটেরিয়ার আকারগুলি যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি বলতে পারো রড আকৃতির হয় বেসিলাস, কক্কাস যেগুলি গোলাকৃতি হয় গোলাকার, কক্কাস। বেসিলাস হচ্ছে এরকম। তাহলে বেসিলাস থুরিনজেসিস যত কিছু পড়বে তোমরা সবগুলো কি রড আকৃতির। কক্কাস যেমন এন্টেরোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, কোন শুনেছো না নামগুলি? এগুলো হচ্ছে গোল আকৃতির। ওকে, এখানে। আর তার সঙ্গে রয়েছে ভিব্রিও। ভিব্রিও মানে হচ্ছে কমা শেপ, কমা আকৃতির। কমা চিহ্ন দেখেছো এরকম এরকম না, কমা কমা এরকম, তো তাহলে এরকম তো দেখো এরকম গঠন। ভিব্রিও কলেরি নাম শুনেছি না, কলেরা করে সেগুলি। এবং তার সঙ্গে রয়েছে স্পাইরিলাম, যেগুলি প্যাঁচানো প্রকৃতির। প্যাঁচানো মানে কিরকম হবে? এরকম, ঠিক এরকমটা এরকম প্যাঁচানো। ওকে, এবার অর্গানাইজেশন বা সংগঠনের দিক থেকে যদি বলতে চাই, হয়তো এরা আকৃতিগত বা কার্যগতভাবে বিভিন্ন রকম ভিন্ন থাকলেও এদের মৌলিক সংগঠন প্রায় সবারই সেম। হয়তো ভিন্ন ভিন্ন কোষের আকার বিভিন্ন রকম, এই যে দেখলাম বিভিন্ন রকম আকার রয়েছে, এবং কার্যগত দিক থেকে দেখতে গেলে এদের অনেক আলাদা, কিন্তু মৌলিক যেটা সংগঠন অর্গানাইজেশন সেটা প্রায় সিমিলার। যেমন প্রোক্যারিওটিক কোষের বাইরে কি থাকে? একটা সেল ওয়াল থাকে বা কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের ঠিক নিচেই থাকবে কোষ পর্দা বা সেল মেমব্রেন। তাহলে সেল ওয়াল দেন সেল মেমব্রেন। কিন্তু একটি প্রোক্যারিওটিক কোষ রয়েছে যেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা, যার ক্ষেত্রে মাইক্রোপ্লাজমাতে কোনো রকম সেল ওয়াল নেই। তাহলে মাইক্রোপ্লাজমা ইজ ডিভয়েড অফ সেল ওয়াল, কোষ প্রাচীর বিহীন একটা সজীব বস্তু। ঠিক আছে, বা ব্যাকটেরিয়ার মধ্যেই পড়ে। দ্য ফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং, হ্যাঁ এখানেও সাইটোপ্লাজম পাওয়া যায় যেটা একটা সেমি ফ্লুইড, অর্ধতরল, এবং সমস্ত কোষের রাসায়নিক বিক্রিয়াগুলি এবং কার্যকলাপগুলি সাইটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে। জেনেটিক ম্যাটেরিয়াল ও বংশগত পদার্থ হিসেবে কি থাকে এদের বংশগত বস্তু হিসেবে? ডিএনএ থাকে, কিন্তু ডিএনএটা একদম নগ্ন। নগ্ন কেন বলছি? কারণ কোন রকম পর্দা দিয়ে আবৃত নয়, কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা নেই, নিউক্লিয়ার পর্দা নেই। এবং তাহলে দেখতে পাচ্ছি এখানে উদাহরণ হিসেবে দেখো না, প্রোক্যারিওট সেল দেওয়া নেই, প্রোক্যারিওট সেল গঠন দেয়নি। ঠিক আছে, তো বেসিক্যালি কি হয় যে কোষের সেন্টারে নিউক্লিয়াস থাকে, যখন নিউক্লিয়াস তো নেই, তাহলে ডিরেক্টলি এরকম একটা জেনেটিক ম্যাটেরিয়াল বংশগত বস্তু পড়ে থাকে। এবার এই জিনোমিক ডিএনএ এর সাথে জিনোমিক ডিএনএ, যেটা সাধারণত কিরকম হয়? সিঙ্গেল সার্কুলার সার্কুলার হয়, তার সঙ্গে সিঙ্গেল ক্রোমোজোম, এরকম ডাবল ক্রোমোজোম নয়, এটা সিঙ্গেল হয়। ওকে, সিঙ্গেল ডিএনএ। এবার অনেক সময় কি হয়, জিনোমিক ডিএনএ ছাড়াও কিছু কিছু ছোট ছোট এক্সট্রা জিনোমিক, মানে আউটসাইড দ্য জিনোমিক ডিএনএ, জিনোমিক ডিএনএ ছাড়াও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র চক্রাকার ডিএনএ থাকে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র চক্রাকার ডিএনএ গুলোকে আমরা বলি প্লাজমিড। এবার এই প্লাজমিড ডিএনএ এর কাজ কি? প্লাজমিড ডিএনএ হচ্ছে ব্যাকটেরিয়া শরীরের মধ্যে ভিন্ন রকমের স্বতন্ত্র বহিঃলক্ষণ প্রকাশ করে। যেমন হচ্ছে একটা উদাহরণ হিসেবে নাও, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা, এই সমস্ত বহিঃলক্ষণের প্রকাশটা কে করে? প্লাজমিড। ইন হায়ার ক্লাসেস তোমরা আরো যখন হায়ার ক্লাসে উঠবে তখন তোমরা দেখবে যে কিভাবে আমরা এই প্লাজমিড গুলোকে ব্যবহার করে থাকি ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনে। হায়ার ক্লাসে দরকার নেই, আই থিঙ্ক যখন ব্যাকটেরিয়াল বায়োটেকনোলজি বাগেরা তুমি পড়বে, তোমরা পড়বে, তখন তোমরা প্লাজমিড সম্বন্ধে জানবে। প্লাজমিড একটা ভেক্টর হিসেবে কাজ করে, পরিবহন হিসেবে। যে মনে করো আমি একটা এক্সট্রা সেলুলার, আমি দুটো এর মধ্যে অবস্থিত কোনো একটা জিন, কোনো একটা ডিএনএ কে এই প্রাণীটার মধ্যে পৌঁছাতে চাই, তখন আমি কি করব? সেটাকে প্লাজমিডের সঙ্গে বাইন্ড করে দিয়ে এর মধ্যে ইনজেক্ট করে দেবো, প্লাজমিড তাহলে চলে যাবে ব্যাকটেরিয়ার রূপে। তো এরকম ভাবেই করা হয় পরিবহন হিসেবে। ঠিক আছে, কারণ প্লাজমিড গুলো খুব ক্ষুদ্র হয় এবং এরা নিজেদের মাল্টিপ্লিকেশনে নিজেদের নিজেদের বিভাজন করতে সক্ষম।
এরা স্বাধীন হয় এবং এরা বিভিন্ন রকম বহিঃলক্ষণ প্রকাশ করতে সক্ষম। একটা উদাহরণ হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা। এবার এদের নিউক্লিয়ার মেমব্রেন নেই, যেমন অ্যাজ ইউজুয়াল বলেছিলাম, এবং অর্গানেলি যেগুলো রয়েছে বা কোষাঙ্গাণু যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো রকম কোষ পর্দা পাওয়া যায় না। এবং বেশিরভাগ এদের যে অঙ্গাণুগুলো রয়েছে, তার বেশিরভাগ যে আমি অঙ্গাণুগুলো পাবো সেগুলো কি ইউক্যারিওটের মতো হবে? অবশ্যই না, কারণ ইউক্যারিওটের ক্ষেত্রে পর্দাযুক্ত কোষাঙ্গাণুগুলি রয়েছে। তাই এদের কোষাঙ্গাণুগুলো আলাদা রকমের হয়, এক্সেপ্ট একটা সিমিলার রয়েছে, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম ইউক্যারিওট এবং প্রোক্যারিওটের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই একই রকমের হয়। ওকে। আর অনেক সময় সেল মেমব্রেন বা কোষ পর্দায় কি একটা বিশেষিত বা বিভাজিত গঠন পাওয়া যায়, যেটাকে আমি বলি মেসোজোম। এবং এই মেসোজোম থাকাটাকেই একটা আমরা প্রোক্যারিওট কোষের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারি। যদি আমি দেখতে পাই যে হ্যাঁ, এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে এরকম আমি মেসোজোমের ফোল্ড দেখতে পাচ্ছি, তাই তো মেসোজোমের ফোল্ড টাইপের রয়েছে, মানে কোষ পর্দা বিভাজিত বা বিভাজিত হয়ে একটা ফোল্ড তৈরি করেছে, ভাঁজ তৈরি করেছে, সেগুলোকে আমরা মেসোজোম বলি। এবং মেসোজোম গুলি বিভিন্ন রকম। মেসোজোম কি বেসিক্যালি? মেসোজোম তাহলে হচ্ছে এই কোষ পর্দারই ইনফোল্ডিং বা ভাঁজ, অন্তর্ভাঁজ, ভিতর দিকে ভাঁজ হয়ে গেছে। এবং যদি মেসোজোম দেখতে পাই তাহলে বলতে পারি হ্যাঁ একটা প্রোক্যারিওটিক কোষ। তাহলে প্রোক্যারিওটিক কোষের শনাক্তকরণে বিভিন্নভাবে মেসোজোম গুলি সাহায্য করে। ওকে। এখানে কোষের আবরক এবং রূপান্তর সময়, মানে সেল এনভেলপ এবং তার মডিফিকেশন নিয়ে একটু ডিটেলে দেওয়া রয়েছে প্রোক্যারিওটিক কোষে। যেমন এখানে বলছে যে দেখো, বেশিরভাগ অধিকাংশ প্রোক্যারিওটিক কোষ তুমি লক্ষ্য করো, যেমন সেগুলি বেসিক্যালি কি হয়, ব্যাকটেরিয়া কোষ অবশ্যই। এবার এদের অনেক জটিল একটা কোষের আবরক থাকে, অনেক জটিল। কি? সেল এনভেলপে টাইটলি বাউন্ড, একদম দৃঢ়ভাবে আবদ্ধ, এটা ত্রিস্তরীয় গঠন, 3 লেয়ার স্ট্রাকচার, ত্রিস্তরীয় ত্রিস্তরীয় গঠন দেখা যায়। সবার বাইরে আউটার মোস্ট একদম সর্ববহিস্থ থাকে গ্লাইকোক্যালিক্স, যার ঠিক নিচে রয়েছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, এবং একদম ভিতরের দিকে রয়েছে প্লাজমা পর্দা। যদিও প্রত্যেকটা লেয়ারের বা প্রত্যেকটা স্তরের মানে স্বতন্ত্র কাজ সম্পন্ন রয়েছে, হয়তো গ্লাইকোক্যালিক্স আলাদা কাজ করছে, সেল ওয়াল আলাদা কাজ রয়েছে, সে প্লাজমা আলাদা কাজ রয়েছে, কিন্তু একসঙ্গে এরা মিলে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার বা রক্ষণাত্মক একক হিসেবে কাজ করে, মানে প্রতিরক্ষায় সাহায্য করে। এবার ব্যাকটেরিয়াকে আমরা, এদের এনভেলপের কিছু নেচার রয়েছে, এদের যে কোষ প্রাচীরটা রয়েছে, কোষ প্রাচীরের গঠন এবং কোষ প্রাচীরের রঞ্জনকরণের মানে কোষ প্রাচীরের ভিত্তিতে আমরা সাধারণত একে দুভাগে ভাগ করে থাকি, একটা গ্রাম নামের রঞ্জক দিয়ে, গ্রাম স্টেন। যারা এই গ্রাম স্টেনের কালারটা দেয় তাদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ, আর যাদের ক্ষেত্রে এরকম কালার আসেন তাদেরকে হয়তো গ্রাম স্টেনের কালার আসে না, সেটাকে আমরা বলি গ্রাম নেগেটিভ। হায়ার ক্লাসে তোমরা এর স্টেনিং মেথড গুলো পড়বে কিভাবে, এবং কারণও রয়েছে যে গ্রাম নেগেটিভদের সেল ওয়ালটা অত বেশি ঠিক হয় না, খুব পাতলা হয়। গ্রাম পজিটিভের সেল ওয়ালটা অনেক বেশি পুরু হয়, অনেক বেশি পুরু হওয়ার কারণে গ্রাম স্টেন গুলো এখানে গিয়ে আটকে যায়, ঠিক আছে, বেরোতে পারে না। আর কিন্তু গ্রাম নেগেটিভের কারণে যখন আমরা ওয়াশ করে ফেলি, ধুয়ে ফেলে বেরিয়ে যায়, তাই গ্রাম নেগেটিভ কালারটা আসে না, গ্রাম পজিটিভ আসে, ঠিক আছে। এগুলো অত বেশি জানার দরকার নেই, তো এইটুকু জানো যে হ্যাঁ আমরা গ্রাম স্টেনের ভিত্তিতে এই বেসিসটা কি, তাহলে সেল এনভেলপের বেসিস কার মাধ্যমে করছি, গ্রাম স্টেন দিয়ে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, ঠিক আছে। এবার গ্লাইকোক্যালিক্স যদি দেখো, গ্লাইকোক্যালিক্স বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে বিভিন্ন ঘনত্বের, তাই তো, এবং বিভিন্ন ঘনত্বের, বিভিন্ন স্থূলত্বের এবং বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হতে পারে। যেমন এটা হতে পারে একদম শিথিল একটা আবরণী রূপে, যেটাকে আমরা বলি স্লাইম স্তর, স্লাইম দিয়ে বা স্লাইম স্তর। আবার কিছু কিছু রয়েছে যাদের ক্ষেত্রে এটা একদম খুবই কঠিন, একদম পুরো দৃঢ় প্রকৃতির, সেটাকে আমরা বলি ক্যাপসুল। ওকে, গ্লাইকোক্যালিক্স বোঝা গেল। কোষ প্রাচীরের আমরা অলরেডি জানি, কোষ প্রাচীরের মেইন কাজই হচ্ছে, কোষ প্রাচীরের কাজ হচ্ছে এর আকৃতিকে নির্ধারণ করা। কোষ প্রাচীর থাকে, তাহলে দেখো তুমি যতই জল দাও বা যাই দাও, কোষের হয়তো ভিতরে চেঞ্জ হবে কিন্তু কোষের গঠনটা কিন্তু ফিক্স হয়ে গেল। তাহলে এই যে কোষের শেপটাকে মেনটেন করে রাখা, তাই তো, কোষের আকৃতি নির্ধারণ করে রাখা এবং কোষকে গঠনগতভাবে মানে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, যাতে ব্যাকটেরিয়া জল ঢুকে বা জল বেরিয়ে গিয়ে চুপসে বা বিদীর্ণ না হয়ে যায়, তার হাত থেকে রক্ষা করা। ওকে।
প্লাজমা পর্দা, যেগুলি সাধারণত অর্ধবেদ্য প্রকৃতির হয়, সিলেক্টিভলি পারমিয়েবল এবং বহিঃ পরিবেশের সঙ্গে ক্রিয়াশীল, তাই তো। আউটসাইড যেটা ওয়ার্ল্ড যেটা রয়েছে বা বহিঃ পৃথিবী, তার সঙ্গেও কি করতে পারে, এরা ক্রিয়াশীল, অর্থাৎ খুব বিভিন্ন রকম ভাবে যোগাযোগ রাখতে সক্ষম। এবার এই পর্দাটা যদি ভালো করে দেখো, গঠনগতভাবে ইউক্যারিওটিক কোষের মতোই, তাহলে আরেকটা সিমিলারিটি আমরা পেলাম ইউক্যারিওট এবং প্রোক্যারিওটের মধ্যে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের গঠনটা বা কোষ পর্দার যে গঠনটা, প্লাজমা পর্দার গঠনটা, সেটা ইউক্যারিওট এবং প্রোক্যারিওটের ক্ষেত্রে অনেকটাই বেশি একই রকম হয়। এরা কি রকম প্রকৃতির হয়? অর্ধবেগিত প্রকৃতি বা সিলেক্টিভলি পারমিয়েবল, মানে সমস্ত মলিকিউল পাস করবে না এই পর্দাগুলি দিয়ে, আবার সবাইকে বাধাও দেবে না। কিছু কিছু রয়েছে যেগুলো পাস করবে, কিছু রয়েছে যেগুলো পাস করবে না। ওকে, প্লাজমা পর্দা নিয়ে আমরা ডিটেল ডিসকাস করবো ইউক্যারিওট যখন পড়বো। ওকে, এবার আমি বলেছিলাম প্রোক্যারিওটিক কোষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এর ক্ষেত্রে কোষ পর্দায় একটা অন্তর্ভাজ দেখা যায়, যেটা আমরা বলেছিলাম মেসোজোম। তাহলে মেসোজোম কি? মেসোজোম হচ্ছে বেসিক্যালি প্লাজমা পর্দারই অন্তর্ভাজ। বিভিন্ন ভাবে এরা ফোল্ড হয়ে গিয়ে মেসোজোম তৈরি করে, এরকম ছিল। এবার এখানে একটা মনে করো এরকম ভাবে খাঁজ তৈরি করলো, বা এরকম ভাবে, এরকম 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 বিভিন্ন হতে পারে। ওকে, হতে পারে ভেসিকেলের ফর্মে, ভেসিকেল এরকম, বা হতে পারে টিবিউলের ফর্মে, বা হতে পারে ল্যামেলার ফর্মে। ল্যামেলা মানে এরকম, বোঝা গেছে? ওকে, এদের কাজ কি, মেসোজোমের কাজ কি? তো মেসোজোমের কাজ হচ্ছে এরা সেল ওয়াল বা কোষ প্রাচীরের গঠন, ডিএনএ এর রেপ্লিকেশন বা ডিএনএ এর প্রতিলিপিকরণ, তাই তো, এবং তার সঙ্গে সঙ্গে তার অপত্য কোষের মধ্যে বিতরণ করা। দেখুন, দেখো, এটা একটা কোষ রয়েছে, এবার মেসোজোম গুলি কি করে, এরকম ভাবে মেসোজোম তৈরি হয়। মনে করো এখানে ডিএনএটা রয়েছে, এরকম সার্কুলার টাইপের ডিএনএ রয়েছে। তাহলে এই ডিএনএ কে বিভাজন করা, তার ডিস্ট্রিবিউশন বা বিতরণ করা অপত্য কোষের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা কোষ প্রাচীরের গঠন করা, এই সমস্ত কাজগুলি সাধারণত মেসোজোমে করে থাকে। ওকে, তাছাড়া এগুলি এর প্রধান কাজ। তাছাড়া এর সঙ্গে সঙ্গে শ্বসন প্রক্রিয়া, বিভিন্ন ক্ষরণ প্রক্রিয়াগুলির মধ্যে, ক্ষরণ পদ্ধতির মধ্যে টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ প্লাজমা এবং তার সঙ্গে সঙ্গে এরা কোষ পর্দার তল ও উৎসেচকের পরিমাণ বৃদ্ধি করতে। এবার দেখো, যদি মেসোজোম ফোল্ডিং হয়, ফোল্ডিং বা এরকম ল্যামেলা প্রকৃতি, মনে করো এরকম ল্যামেলা তৈরি করলো, এরকম ল্যামেলা, এরকম ল্যামেলা তৈরি করলো, তাহলে সেক্ষেত্রে কি বলো, অনেক বেশি সারফেস এরিয়া বৃদ্ধি পাচ্ছে, তাই তো, অনেকটা। এবার যত বেশি সারফেস এরিয়া হবে, তত বেশি পরিমাণ এনজাইমের সঙ্গে উৎসেচক যুক্ত হতে পারবে, তাই তো। তাহলে একটা সারফেস এরিয়া ইনক্রিজ করছে, তলটাও বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে উৎসেচকের পরিমাণটা বৃদ্ধি হতে সাহায্য করে। এবং এরা বিভিন্ন রকম সিক্রেশন প্রসেস, এরকম যদি মেসোজোম ভেসিক্যাল ফর্মে হয়, এর মধ্যে যদি কিছু সঞ্চয় করে রাখো, তাহলে তার মাধ্যমে সে খড়ি ক্ষরণ করতে সাহায্য করবে। ঠিক আছে, অনেক রকম টিবিল ফর্মে রয়েছে, যার কাছে বিভিন্ন রকম গঠন থাকে, যেগুলোর মাধ্যমে শ্বসন প্রক্রিয়াতে সাহায্য করে। তাহলে রেসপিরেশন বা সিক্রেশন ক্ষরণ পদ্ধতি এবং বিভিন্ন ভাবে সারফেস এরিয়া বৃদ্ধি করা বা পৃষ্ঠতা বৃদ্ধি করা, এবং এনজাইম উৎসেচক, উৎসেচকের পরিমাণ বৃদ্ধিতেও সাহায্য করে মেসোজোম। এবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে, কিছু ব্যাকটেরিয়া, যেমন তার যেগুলো হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরেকটা স্পেশাল টাইপের মেমেনাস, আরেকটা কোষ পর্দার উপবৃদ্ধি দেখা যায়, এবং যার মধ্যে, যেগুলোকে আমরা বলি ক্রোমাটোফোর। এবার ক্রোমাটোফোর কেন বলি? কারণ এদের মধ্যে ক্রোমাট থাকে। ক্রোমাটো মানে হচ্ছে যখন কালার আসে, তো এদের মধ্যে আসলে পিগমেন্ট থাকে, বিকজ এদের মধ্যে কি হয়, এরকম হয়, এবং তার সঙ্গে এদের মধ্যে পিগমেন্ট থাকে সবুজ রঙের, যেরকম যে রঙেরই হোক, সাধারণত সবুজ রঙেরই হয়। তো সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে, এবার রঞ্জক পদার্থ থাকলে এটা কালার ছাড়বে, রং 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 দেখা যাবে, তাই সেখান থেকে কথাটা এসছে ক্রোমাটোফোর, এটাকে বলা হয় ক্রোমাটোফোর। নেক্সট, ব্যাকটেরিয়া, অনেক ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, আবার অনেকে করতে পারে না, তারা সচল রয়েছে। আবার অনেক নিশ্চল ব্যাকটেরিয়া রয়েছে। এবার যে সমস্ত ব্যাকটেরিয়াগুলি চলনে সক্ষম, তো তাদের কোষ প্রাচীর থেকে অনেক সূক্ষ্ম তন্তুময় অংশ বেরিয়ে যায়, এরকম তন্তুময়, এবং এদেরকে বলা হয় ফ্লাজেলা। ফ্লাজেলাই মেনলি এর চলনের জন্য দায়ী। ব্যাকটেরিয়া অনেক রকম হতে পারে, কোনো ব্যাকটেরিয়া একটা ফ্লাজেলা রয়েছে, কারো দুটো, বা কারো গোটা শরীরেই ফ্লাজেলা যুক্ত,
এবার প্যাটার্নও হতে পারে, কারো রয়েছে হয়তো দুটো ফ্লাজেল এক জায়গাতে রয়েছে, কারো রয়েছে একটা ফ্লাজেল এদিকে একটা এদিকে, কারো হয়তো 90 ডিগ্রি, একটা ফ্লাজেল একটা ফ্লাজেল এইদিকে। তো এদের অ্যারেঞ্জমেন্ট, তাই তো, ফ্লাজেলার সজ্জন এবং সজ্জা প্রকৃতি এবং এদের সংখ্যা, এটা অনেকভাবে ভ্যারি করতে পারে। ঠিক আছে? আলাদা আলাদা ব্যাকটেরিয়া আলাদা আলাদা রকম হতে পারে। ফ্লাজেলার তিনটে অংশ রয়েছে মেনলি, সেগুলো হচ্ছে ফিলামেন্ট, হুক এবং বেসাল বডি। এটা বেসাল বডি, সেখান থেকে একটা হুক টাইপের থাকে এবং সেখান থেকে ফিলামেন্ট বেরিয়ে যায়। ফিলামেন্ট হুক বেসাল বডি তিনটে পার্ট হচ্ছে ফ্লাজেলার পার্ট। ফিলামেন্ট হচ্ছে সর্ব থেকে দীর্ঘতম অংশ, যেটা কোষতল থেকে বাইরের দিকে বেরোয়, এটা হচ্ছে ফিলামেন্ট। যেটার মধ্যে জুড়ে থাকে সেটা হচ্ছে হুক, আর যেটা একদম কোষ প্রাচীরের মধ্যে এর মুভমেন্ট হেল্প করছে সেই পার্টটা হচ্ছে বেসাল বডি। বেসাল বডি গঠনটা অনেকটা কার্ট হুইলের মতো, এগুলো আমরা পরে পড়বো সেন্ট্রাল কাছে, ঠিক আছে? এবার ফ্লাজেলার সঙ্গে সঙ্গে আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আহ, মানে অনেকগুলো দেখা যায় কোষতল থেকে বেরিয়ে যায়, সেরকম হচ্ছে পিলি এবং ফিমব্রি। এবার কি এরা? পিলি হলো এক ধরনের লম্বাটে নলাকার গঠন। পিলি কি রকম? এরকম লম্বাটে নলাকার একটা গঠন। ওকে, যেটা প্রোটিন দিয়ে তৈরি, একটা বিশেষ প্রকারের প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে? আর ফিমব্রি গুলো কি? ফিমব্রি গুলো হচ্ছে শুঙের মতো। তাহলে পিলি দিয়ে দেখো, পিলি এরকম ছোট 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 এরকম অনেকগুলো রয়েছে, আর ফিমব্রি হচ্ছে এরকম শুঙের মতো, এরকম শুঙের মতো, ছোট 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 খুবই। ঠিক আছে? কিছু ব্যাকটেরিয়াতে এগুলো, এবারে এরা ফিমব্রি গুলো কি করে? এই ফিমরি গুলোর কাজ কি? ফিমরি গুলো হচ্ছে, অনেক এরকম ব্যাকটেরিয়া রয়েছে, তুমি যদি ভালো করে দেখো অনেক ব্যাকটেরিয়া এরকম ব্যাকটেরিয়া রয়েছে, এদের পুরো শরীরে এরকম ছোট 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 ফিমরি রয়েছে। এই ফিমরি গুলো কি করে? ফিমরি গুলো হয়তো মনে করো কোনো ব্যাকটেরিয়াকে কোথাও স্রোতের মধ্যে মুভ করছে, কোনো একটা পাথরের মধ্যে জুড়ে থাকতে সাহায্য করলো, পাথরের সাহায্যে, পাথরের মধ্যে, বা হোস্ট বডি পোষকের কোনো একটা কলার সঙ্গে জুড়ে থাকতে, তো সেই সমস্ত জায়গাগুলিতে ফিমরি জুড়ে থাকতে সাহায্য করে। ঠিক আছে? ওকে, চল নেক্সট, রাইবোজোম এবং অজীবীয় বস্তু, যেটা হচ্ছে ইনক্লুশন বডি। রাইবোজোম আমি বলেছিলাম, রাইবোজোম অ্যাজ ইউজুয়াল ইউক্যারিওটের ক্ষেত্রে, ইউক্যারিওটে যেমন সেরকমই, এদের কোনো পর্দা থাকে না। তো রাইবোজোম হচ্ছে এমন একটা গঠন যার মধ্যে কোনো রকম মেমব্রেনের, তাহলে মেমব্রেন লেস একটা অর্গানেলি এটা। এবং আহ রাইবোজোম গুলি সাধারণত এই প্রোক্যারিওটের ক্ষেত্রে কোথায় থাকে? প্রোক্যারিওটে যেহেতু আমরা জানি কোনো রকম আলাদাভাবে অর্গানেল নেই, যেমন ইউক্যারিওটের ক্ষেত্রে এরা মাইটোকন্ড্রিয়া বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জুড়ে থাকে, কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে এরা সাধারণত সেই প্লাজমা পর্দা বা কোষ পর্দার সঙ্গে জুড়ে থাকে। ঠিক আছে? এরা সাধারণত দুটো সাব ইউনিট বা বলতে পারো যে এরা দুটি অধায়ক সমন্বয়ে গঠিত। ঠিক আছে? দুটি অধায়ক সমন্বয়ে গঠিত, একটা 50s, একটা 30s, এবং দুটো মিলে 70s। ঠিক আছে? রাইবোজোম আমাদের সাইড অফ, রাইবোজোম হচ্ছে সেই পার্ট বলতে পারো যেখান থেকে হচ্ছে, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ, এখানে প্রোটিন সংশ্লেষ হয়। এবার অনেক প্রোটিন রয়েছে যেগুলো হয়তো একটা সিঙ্গেল এমআরএনএ এর সঙ্গে জুড়ে, অনেক সময় রাইবোজোম গুলো কি করে, একটা সিঙ্গেল এমআরএনএ এর উপর, একটা এমআরএনএ এর উপর এরা এরকম সজ্জিত হয়ে যায়, শৃঙ্খল টাইপের গঠন করে, তখন এটাকে আমরা বলি পলিরাইবোজোম বা পলিজোম, অনেকগুলো একসঙ্গে থাকে, তাই তো? ওকে, এবার রাইবোজোম, একটা পলিজোম রাইবোজোম যদি বলো, পলিরাইবোজোমের, এই রাইবোজোমের কাজ কি? রাইবোজোম আমরা জানি প্রোটিন সিনথেসিস করে। তো কি করে এরা প্রথমে? এরা কি করে, এই যে এমআরএনএ উপস্থিত থাকে এমআরএনএ কে কোড করে, এমআরএনএ কে কোড করে সেখান থেকে বানায় হচ্ছে প্রোটিন। সেখান থেকে কি আসে? প্রোটিন। এবার ট্রান্সলেশন মেকানিজম, এগুলো সব কিছু তোমরা পড়বে মলিকুলার বেসিসে। ওকে, নেক্সট হচ্ছে অজীবীয় বস্তু বা ইনক্লুশন বডি। হোয়াট ইজ ইনক্লুশন বডিজ? তো ইনক্লুশন বডি বা এই অজীবীয় বস্তুগুলি কি? যে না, এরা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের মধ্যে অনেক সঞ্চিত এমন কিছু বস্তু যেগুলি কোষের সাইটোপ্লাজমে সজ্জিত থাকে, অজীবীয় বস্তু হিসেবে সজ্জিত থাকে। ওকে, এগুলি কোনো প্রকার পর্দা দিয়ে, এরা কোনো রকম পর্দা দিয়ে আবৃত থাকে না, এদের বাইরে দিয়ে কোনো রকম পর্দা তুমি পাবে না। অবশ্যই প্রোক্যারিওট মানে কোনো রকম পর্দা তো থাকবেই না। এবার সাধারণত এরা কি রূপে সজ্জিত থাকে? যেমন কেউ মনে করো ফসফেট সজ্জিত করে, তাহলে ফসফেট দানা হতে পারে, সায়ানোফাইসিয়ান রং এর হয়, গ্লাইকোজেন দানা ধ্বংস করতে পারে। অনেক সময় গ্যাস ভ্যাকুয়াল রয়েছে অনেকগুলো, ঠিক আছে, আহ যেগুলি হচ্ছে ব্লু গ্রিন বা নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে অনেক সময় গ্যাস কভার পাওয়া যায়। আর পার্পল
গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা বেগুনি সবুজ যে সালোকসংশ্লেষী ব্যাকটেরিয়া গুলো রয়েছে, তাহলে কাদের মধ্যে? নীলাভ সবুজ ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি বিজিএ যেটা, নীলাভ সবুজ শৈবাল, বেগুনি বা সবুজ সংশ্লেষকারী অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্যাস ব্যবহার বা এটাকে বলি গ্যাস গহ্বর, সেটাও পাওয়া যায়। এটাও এক টাইপের কি অজীবীয় বস্তু। এর কোন রকম মেমব্রেন নেই, এরা কিছু কিছু পদার্থকে সঞ্চয় করে রাখে, সঞ্চয়কারী পার্ট বলতে পারে, সঞ্চয় থলি হিসেবে থাকে। ওকে, তো বেসিক একটা আমাদের আইডিয়া চলে এসেছে এখন অব্দি যে প্রোক্যারিওট বা প্রোক্যারিওট কোষের গঠনটা কিরকম প্রকারের হতে পারে, তাই তো? এবার কি কি জিনিস আমরা তার মধ্যে দেখলাম? আমরা সাইটোপ্লাজম দেখলাম, আমরা দেখলাম ওর বংশগত একক হিসেবে কি থাকে, প্লাজমিড, জিনোমিক ডিএনএ। তারপর আমরা দেখলাম রাইবোসোম, ওর সাইটোপ্লাজমের গঠন, তাই তো? কোষ পর্দা এবং কোষ পর্দার ভাঁজগুলি, মেসোজোম, তার সঙ্গে ক্রোমাটোফোর রয়েছে নীলাভ সবুজ সায়ানোব্যাকটেরিয়াতে, ঠিক আছে, এগুলি। ওকে, চলো এবার আমরা আসি নেক্সট পার্ট, যেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। এবার ইউক্যারিওটিকদের অন্তর্ভুক্ত সাধারণত যেগুলি থাকে সেগুলো হচ্ছে প্রোটিস্টা, উদ্ভিদ এবং প্রাণী, তাই তো? এবার ইউক্যারিওটিক কোষ আমি প্রথমে আলাদা করেছিলাম প্রোক্যারিওটদের থেকে, যে ইউক্যারিওটিক কোষের মধ্যে কি থাকে, যে এদের কোষাঙ্গাণুগুলি মেমব্রেন বা পর্দা দিয়ে আবৃত। যদি পর্দা আবৃত হয়, তাহলে এদের একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকবে বা গঠন থাকবে, তাই তো? যেহেতু বহিঃসীমা নাই, এবার যখন তুমি মনে করো আমি যদি কোনো একটা পার্টকে বলি যেটা একটা পার্ট রয়েছে, এবার এর যদি একটা মেমব্রেন থাকে, একটা লিমিটিং মেমব্রেন থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি হ্যাঁ এই গঠনটা স্পেসিফিক্যালি এরকম, তাই তো? বা এই গঠনটা এরকম, এরকম, এরকম। তাহলে যখন একটা মেমব্রেন বাউন্ড থাকে তখন তার গঠনটা যখন লিমিট হয়ে যায়, তখন বিভিন্ন রকম কার্যক্ষমতা সুবিধা হয়। তাহলে ইউক্যারিওটরা এই জন্য প্রোক্যারিওটের থেকে অনেক বেশি ডেভেলপ বা বিকাশিত, ঠিক আছে? এবার ইউক্যারিওটের মধ্যে যেমন প্রোক্যারিওটের মধ্যে শুধু ব্যাকটেরিয়া ছিল, ইউক্যারিওটদের আন্ডারে আসে প্রোটিস্টা, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ এবং ছত্রাক কোষগুলি, ফাঙ্গি। ইউক্যারিওটিক কোষের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় যে ইউক্যারিওটিক কোষের যে অর্ধতরল পার্টটা ছিল সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের মধ্যে কম্পার্টমেন্টালাইজেশন হয়ে যায়। কম্পার্টমেন্ট মানে কি? দেখো তোমার যদি কোনো একটা অফিস টফিস যায়, তাহলে হ্যাঁ না, এখানে একটা ছোট কম্পার্টমেন্ট রয়েছে, এটা ছোট কম্পার্টমেন্ট, এটা ছোট কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্ট গুলো কেন এসছে? কারণ এদের মধ্যে মেমব্রেন বা পর্দাবিহীত, পর্দাযুক্ত অনেক অঙ্গাণু রয়েছে। এবার এই পর্দাযুক্ত অঙ্গাণুগুলির কারণেই ইউক্যারিওটিক কোষে কি দেখা যায়, যে সাইটোপ্লাজম বিভিন্ন রকম প্রকোষ্ঠে, অনেক অনেক ছোট ছোট প্রকোষ্ঠে ভেঙে যায়, কম্পার্টমেন্টে ভেঙে যায়, ঠিক আছে? এবং এদের কাছে যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসের চারিদিকে একটা পর্দা থাকে, নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দার সাহায্যে একটা স্পেসিফিক নিউক্লিয়াস তৈরি হয়, ঠিক আছে? এর সঙ্গে আরো কিছু জিনিস রয়েছে, যেমন এদের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে চলনের জন্য, তাই তো, বিভিন্ন গমনাঙ্গ এবং সাইটোপ্লাজমিক অঙ্কার, সাইটোপ্লাজমিক স্ট্রাকচার এবং গমনাঙ্গ অনেক থাকে ইউক্যারিওটিক কোষের মধ্যে, এটা একটা স্পেসিফিক ফিচার, ঠিক আছে? সব ইউক্যারিওটিক কোষগুলি একই রকম হয় না, উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে? যেমন তোমরা, আমি আগেও বলেছিলাম যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা শোয়ানো বলে দেখেছিলেন, যে প্লান্ট কোষের মধ্যে কি থাকে, সেল ওয়াল থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, তাই তো? ক্লোরোপ্লাস্টিড থাকে, একটা অনেক বৃহৎ প্রকারের গহ্বর থাকে, কোষ গহ্বর, ভ্যাকুওল। কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে এগুলো থাকে না। অন্যদিকে অ্যানিমাল সেলে কি থাকে, সেন্ট্রিওল। সেন্ট্রিওল একটা অঙ্গাণু যেটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, সেটা কিন্তু প্রাণী কোষে নেই। ওকে, এবার এখানে তোমরা গঠন দেখতে পারো, যে বিভিন্ন পার্ট গুলো দেখানো হয়েছে। প্রথম যে জিনিসগুলো একদম, যেমন দেখো কি রয়েছে, কোথায় গেল, সরি। প্রাণী কোষে আমরা কি কি জিনিস দেখতে চাইবো, না উদ্ভিদ কোষে আমরা কি দেখতে চাইবো? প্রথম হচ্ছে সেল ওয়াল। তাহলে এই দেখতে পাচ্ছ কোষ প্রাচীর, এটা সেল ওয়াল। তার ভিতরেই রয়েছে, এটা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন। নিউক্লিয়াসে দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসের এনভেলপ রয়েছে একটা, হ্যাঁ। আর একটা অনেক বলেছিলাম লার্জ ভ্যাকুয়াল থাকে উদ্ভিদ কোষে, তার সঙ্গে এই ছোট মোটো এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্লাস্টিড। এই যে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে সালোক সংশ্লেষ হয়, ঠিক আছে? এগুলো রয়েছে রাইবোজোম। রাইবোজোম গুলি দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে জুড়ে রয়েছে। এই ছোট ছোট মেমব্রেন ছাড়া পার্ট গুলো, এগুলো হচ্ছে রাইবোজোম, যেগুলোর মধ্যে
সরি, এগুলো লাইসোজোম। রাইবোজোম তো এগুলি যেগুলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে জুড়ে রয়েছে, এবং কিছু কিছু আবার এরকম ছড়িয়েও থাকে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আরো অনেক সবুজ সবুজ পার্ট থাকে, পারক্সিজোম, এদের কাজগুলো আমরা পরে স্পেসিফিক্যালি দেখবো। গলগি বস্তু, নিউক্লিয়াসের একদম সেন্টারে যে ঘনত্বযুক্ত পার্টটা সেটাকে বলে নিউক্লিওলাস, উইল ডিসকাস ইন ডিটেল। এবং অনেক বলেছে সাইটোপ্লাজমীয়, সাইটোপ্লাজমের মতো অনেক কঙ্কাল থাকে, যেমন হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, এগুলি। ঠিক আছে, উদ্ভিদ কোষের মধ্যে যদি ভালো করে, সরি প্রাণী কোষের মধ্যে যদি দেখো, প্রাণী কোষে কোনো রকম সেল ওয়াল পাবে না, কোনো প্লাস্টিক পাবে না, তবে এদের মধ্যে সেন্ট্রিওল নামে একটা গঠন দেখা যায়, যেটা কিন্তু উদ্ভিদ কোষে ছিল না। বাকি লাইসোজোম, রাইবোজোম সব কমন। ওকে, চলো এবার এক এক করে আমরা প্রত্যেকটা সেল অর্গানিজ বা আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে চাই, তো সেটা হচ্ছে যে আমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এদের ক্ষেত্রে দু টাইপের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এই দুটোর মধ্যে পার্থক্য একটু বোঝার চেষ্টা করি। স্মুথ হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যদি রাইবোজোম জুড়ে থাকে, রাইবোজোম কি, রাইবোজোম হচ্ছে ছোট একটা মেমব্রেন, মেমব্রেনলেস একটা স্ট্রাকচার। এবার এদের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। এবার এরা যদি কোনো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এভাবে জুড়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার টাচ করে দেখি তো সেটা রাফ মনে হবে, অমসৃণ মনে হবে, তাই তো? এবার যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকে এর জুড়ে, তখন সেটা স্মুথ হবে বা মসৃণ। তাহলে যাদের ক্ষেত্রে এটা জুড়ে থাকে সেই সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোকে আমরা বলছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যাদের ক্ষেত্রে নেই তাদেরকে আমরা বলেছি যে এগুলোকে বলছি আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? আরো কিছু আমরা লক্ষ্য করতে চাই, যেমন নিউক্লিয়ার এনভেলপে লক্ষ্য করি, নিউক্লিয়ার এনভেলপের মধ্যে অনেক ছিদ্র পাওয়া যায়, সেগুলো এখানে বলে নিউক্লিয়ার পোর। এদের কাজও আমরা ডিসকাস করব। আর নিউক্লিয়াসের একদম সেন্টারে সব থেকে ঘনত্বযুক্ত পার্টটা হচ্ছে নিউক্লিওলাস। ওকে, ছোট ছোট পার্টগুলো রাইবোজোম। রাইবোজোম আমি বলছিলাম সাইটোপ্লাজমের মধ্যে ফ্রি থাকে, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার সঙ্গে সঙ্গে মাইটোকন্ড্রিয়ার মধ্যেও রাইবোজোম পাওয়া যায়, এবং প্রাণীদের ক্ষেত্রে প্লাস্টিকের মধ্যেও রাইবোজোম পাওয়া যায়। পারক্সিজম, এগুলো সব কাজ জানবো আমরা। মাইক্রোভিলাই, এগুলো কি? মাইক্রোভিলাই হচ্ছে প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন, প্লাজমা পর্দার অতিবৃদ্ধি। গোলগি বস্তুর কাজ ডিসকাস করব। পারক্সিজম, লাইসোজোম, এগুলো হচ্ছে ছোট ছোট কিছু কোষাঙ্গাণু, একক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু, এবং এদের কাজগুলো আমরা ডিটেল ডিসকাস করবো। ওকে, আরেকটা জিনিস সেটা এবং বলেছিলাম আমি যে প্লাজমা মেমব্রেন যেটা রয়েছে বা কোষ পর্দা, এই কোষ পর্দার গঠনটা কিন্তু ইউক্যারিওটিক হোক বা প্রোক্যারিওটিক, দুটোর ক্ষেত্রেই সিমিলার। এবার কিভাবে? আমি বলেছিলাম যে এরা সেমি পারমিয়েবল হয়, ওখানে লেখা ছিল সেমি পারমিয়েবল মানে এরা অর্ধবেদ্য, অর্থাৎ সমস্ত পদার্থ এর মধ্যে পাস করতে পারবে না। জল বা সলিড, সলিড সবাই যেতে পারবে না, কিছু কিছু সলিড পাস করতে পারবে, কিছু কিছু পারবে না। তো এরা কিছু সিলেক্ট করে, সিলেক্ট করে পাঠায় বলে এদেরকে বলা হয় সিলেক্টিভ পারমিয়েবল, সেমি পারমিয়েবল। ওকে, সিলেক্টিভ পারমিয়েবল মেমব্রেন। এবার কোষ পর্দার গঠন সম্বন্ধে আমরা পরে ডিসকাস করছি। ওকে, নেক্সট ক্লাসে উইল কন্টিনিউ ফ্রম হিয়ার।